হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমিও সুস্থ আছি। আর আজকে হচ্ছে 2nd সেপ্টেম্বর, আর এখন বাজে সন্ধে 6:20। এটা একটা ভ্লগ বলবো নাকি চা নিয়ে বসে তোমাদের সঙ্গে একটু আড্ডা গল্প এই করব বলেই বসেছি। সকাল থেকে আজকে একটু ব্যস্ত ছিলাম, অনেকগুলো কাজ শেষ করছিলাম ফ্যাব্রিকের, যে কারণে আজকে আর ভ্লগ শ্যুট করিনি। আর রোজ তো একই কাজ, তবে খেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এখন এই চা নিয়ে বসে পড়েছি। ইউজুয়ালি আমি বিকেলে চা খাই না, ওই এক একদিন ইচ্ছে হয়, তো আজকেও সেই ইচ্ছেও হয়েছে, আর তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো বলেও বলতে পারো চা নিয়ে বসলাম। তোমরাও যেরকম একটা ব্লগের জন্য ওয়েট করো, বলো, লেখো কমেন্ট বক্সে, তেমনি আমিও কিন্তু সারা দিনে একবারও তোমাদের সঙ্গে না কথা বললে, না সামনে এলে আমারও ভালো লাগে না। বাইরের যা অবস্থা, যা দিনকাল পড়েছে, সত্যি সত্যি ভীষণ চিন্তার ব্যাপার। আরজি করের ব্যাপারটা তো ঠিক আছে, বুঝতেই পারছি কবে কি হবে, যাই হোক, কিন্তু এমনি সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মেয়েদের পক্ষে, মহিলাদের পক্ষে এতটাই ভয়াবহ হয়ে গেছে আজকাল বাইরেটা, যে সত্যিই এটা খুব চিন্তার ব্যাপার। আমি বাড়ির থেকে বেশি বেরোই না, যদিও বা বেরোই সেটা আমি খুবই কম টাইমের জন্যে, সকালবেলা আমার এইটুকুর মধ্যে থাকি, সেটাই তো বড় কথা নয়। কিন্তু আরও 5 জনের জন্যে, বা যারা সত্যি বেরোয়, যাদেরকে বেরোতে হয়, বা যাদেরকে রাত্রিরে অফিস থেকে ফিরতে হয়, যেসব মেয়েদের বা মহিলাদের, তাদের জন্যে এতটাই আনসেফ হয়ে গেছে, এবং রীতিমতো ভয় করার মতো অবস্থা হয়ে গেছে এখন। বলো, এটা তো উচিত না। আমরা যে জায়গায় থাকবো সেখানে যদি আমাদের এত ভয়ে ভয়ে চলতে হয়, খুবই খুবই এটা স্যাড ব্যাপার এবং লজ্জার ব্যাপার। প্রতিনিয়ত চোখ রাখছি নিউজের ওপর, এবং এক একটা যা নিউজ আসছে সামনে, সেগুলো সত্যি ভয় ধরিয়ে দিচ্ছে মনে। সিনেমা আর্টিস্টরা, গায়িকারা সবাই সেম কথাটাই বলছে, যে আমরা শ্যুট করে বাড়িতে আগে নিশ্চিন্তে পাবলিক ট্রান্সপোর্ট ধরে বাড়িতে ফিরে আসতাম অনেক রাত্রি করে কাজ সেরে, কিন্তু এখন পাশ দিয়ে একটা বাইক বেরিয়ে গেলে আমাদের রীতিমতো আতঙ্ক লাগে। হয়তো সে কিছুই নয়, সে এমনি একজন বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের ভেতরে কীরকম একটা ভয় এসে যায়। এটা তো ঠিক না, এটা তো সত্যি ঠিক না, এবং খুবই খুবই করুণ অবস্থা হয়ে আসছে। এরকম একটা স্টেটের মধ্যে থাকা ভেরি ভেরি সত্যি চিন্তার ব্যাপার। আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আর আরজি করের পরেও কিন্তু বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়ে গেল। সেদিন এই নিউজে দেখলাম, সেদিন কি কালকে না পরশুই দেখেছি, কালকেই বোধহয় দেখলাম, একটি নাবালিকা মেয়ে, নিউ টাউনে নাকি হাওড়ায় না দমদমে, এরকম একটা কোথাও, আমার ঠিক জায়গাটা মনে নেই, একটি নাবালিকা মেয়ে সিটি স্ক্যান করতে তাকে ঘরে ঢোকানো হয়েছে, এবং যে টেকনিশিয়ানটি সিটি স্ক্যান করাতে মেয়েটিকে ঢুকিয়েছে, নাবালিকা মেয়েটিকে, তার ওপর অ্যাটেম্প নিয়েছে। হোয়াট ননসেন্স! এরকমভাবে কাকে বিশ্বাস করবে? এবং বাচ্চাটা রীতিমতো চিৎকার করে উঠেছে যখন, তখন ব্যাপারটা এক্সপোজ হয়ে গেছে, তাতেও কিন্তু সেই টেকনিশিয়ান ছেলেটি, সেই পুরুষটি ডিনাই করছে, বলছে যে না, এটা বাজে কথা, কিন্তু তারপরে সবাই মিলে চেপে ধরেছে যে বাচ্চাটা কি মিথ্যে কথা বলছে। বাচ্চাটা নাবালিকা, তার কোনো বুদ্ধি নেই, কিছুই নেই, সে কিছু বোঝে না, কিন্তু তার মধ্যেও সে বুঝতে পেরেছে তার তাকে কিছু একটা করার চেষ্টা হচ্ছে। তো এইগুলো তো এখন সত্যি সত্যি খুব চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে, খুব চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে, যে কখন কার কি বিপদ এসে পড়বে কেউ জানে না।
আজকে একটা আর্টিকেল তোমাদের জন্য রেখেছি। এই সময়ের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা আর্টিকেল। এটা কোনো সেই অর্থে যে গল্প বা কি সেরকম না, কিন্তু এটা একটা আর্টিকেল। এটা আমার মানে পুরোটাও যে পড়েছি তা না, বাট খানিকটা পড়ে আমার মনে হলো তোমাদের সবার সঙ্গেই এটা পড়বো, এবং আমারও তখন পড়া হবে, তোমাদেরও জানা হবে। তো আমি এটা একটুখানি শেয়ার করছি তোমাদের সঙ্গে। জাগ্রত হও সকল নারী। ওড়নায় টান পড়তে ঘুরে দাঁড়ালো তটিনী, অস্ফুটে বলে উঠল, কি হলো? মানে কি এর? বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসলো। রাত হয়ে গেছে খুকুমুনি, ওড়নাটা সামলে। অমন সুন্দর ওড়না ঢেকে তো রেখেছ গো। ঈষৎ হাসলো তটিনী। সেজন্যই কি ওটা টেনে দেখার ইচ্ছে জাগলো মনে? অনেক রাত হয়েছে খুকুমুনি, রাস্তা নির্জন, আলো নিভে গেছে। ভয় লাগছে না তোমার? অন্ধকারে বুক ফুঁড়ে হেডলাইটের আলো ঝলসে উঠল। আরও দুটো বাইক এসে দাঁড়ালো আগের ছেলেটার দুপাশে। কিরে বস, তোরা গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস? প্রথম ছেলেটা হায়নার মতো হাসলো। কি খুকুমনি, এবার ভয় করছে তো? না, ভয় কেন করবে? তোমরাও তো আমার মতোই মানুষ। রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো, তাহলে আমিও তো পথে হাঁটতে পারি। বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারুর একার নয়। বাবা, খুকুমনি চেহারা হলেও মুখে বেশ বুলি ফুটেছে দেখছি। আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায়, তুমি দেখছি বেশ সাহসী আছো। পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বলল, রোজকার নেতানো মুড়ি দেখে দেখে চোখ পচে গেছে মাইরি। এমন খাপখোলা তলোয়ার সামনে থাকলেই তো খেলা জমে ওঠে। তিনটে ছেলে বিচ্ছিরিভাবে হেসে উঠল। এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে। মেয়ে মানেই দুর্বল, এই ভুল ভাবনাটা লালন না করাই ভালো। কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি দিতে হয়, প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয়। যাই হোক, অনেকটা সময় নষ্ট হলো। ধীর পায়ে হাঁটতে শুরু করলেন তটিনী। খুকুমনি বোধহয় আমাদের ওপর রেগে গেল রে। এই তো বেশ জমিয়ে গল্প হচ্ছিল, এখন আবার যাওয়া যাইর কথা কেন? এসো, আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি। না, এবার ফিরতে হবে, কাল সকালে আবার ডিউটি আছে, অবিচলিত কণ্ঠে বলল তটিনী। মনে হয় খুকুমনি ভয় পেয়েছে রে। অবশ্য ভয় না পেলে আমাদেরই কেমন কেমন লাগে। বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াআড়িভাবে রাস্তা আটকে দাঁড়ালো। চলে যাব বলেই তো আর চলে যাওয়া যায় না মামনি। অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের ট্যাক্স দিতে হয়। সিসিটিভি ক্যামেরায় তোমাদের কুকীর্তি দেখা যাবে কিন্তু। ভেবেচিন্তে বাইকটা সরিয়ে নাও, আমি যাব বললেই তো আর হয় না। আর ওই সব সিসিটিভি টিটিসিভি এখানে নেই, অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে আমাদেরই বদান্যতায়। বুঝলে খুকুমনি? চোখ নাচিয়ে বাইক থেকে নেমে তটিনীর খোলা চুলে মুখ ডোবানোর চেষ্টা করলো ছেলেটা। পরক্ষণেই কি ঘটে গেল টেরই পেল না ছেলেটা। এটুকু বুঝলো তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ, আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে, নড়াচড়া করানোর ক্ষমতা নেই আর। দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো। চোখে তার আগুন জ্বলছে, যেন এক্ষুনি তটিনীকে পিষে মেরে ফেলবে। অদ্ভুত কায়দায় ভোল্ট দিয়ে এক লাথি কষালো সে। ঘুরপাক খেয়ে দামি স্পোর্টস বাইক সমেত আরোহী ছিটকে পড়ল রাস্তায়। বাইকটা কয়েক পাক ঘুরে কেতরে পড়ে রইল। ছেলেটার মাথায় হেলমেট ছিল, ভাগ্যিস, নইলে ছেঁচড়ে গিয়ে একেবারে যাতা অবস্থা হতো। ব্যাপার স্যাপার দেখে তৃতীয় জন পালাতে যাচ্ছিল। এমন সময় গাড়ির থেকে লোকাল থানার ওসি নেমে এলেন। তিনটে ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন, থ্যাঙ্কস ম্যাডাম, আপনি বলেই এটা সম্ভব হলো। আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন তাহলে আমাদের আর ফিল্ডে নামতে হয় না।
এতদিন ধরে এই এলাকা নিয়ে এত অভিযোগ আসছে, অন্ধকার থাকে, সিসিটিভি খারাপ, অথচ এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনার নড়ে চড়ে বসার নাম নেই। বাধ্য হয়ে আমাকেই আসরে নামতে হলো। বোঝেনি তো ম্যাডাম, এক সাধারণ থানার অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি। উপরতলার প্রেশার থাকে, বেশি কিছু করার সাহস হয় না। 3 জনকে কাল কোর্টে প্রডিউস করুন, বাকিটা আমি দেখে নেব। কোনো প্রেশার এলে আমায় ফোন করবেন। ভালো কথা, ছেলেটার হাত বোধহয় কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। হাঁটতে হাঁটতে গলির মোড়ে মিলিয়ে গেল তটিনী, ওড়নাটা সমেত। লাথি খেয়ে ছিটকে পড়া ছেলেটা প্রবল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বলল, কে উনি? কি মারাত্মক মহিলা! আমার বন্ধু প্রাণে বাঁচবে তো? হাসপাতালে নিয়ে যাই আগে, দেখি ডাক্তার কি বলে। মুখ কালো করে বললেন ওসি, স্পেশাল ব্রাঞ্চে আছেন উনি, আইপিএস রেবতী চ্যাটার্জি। আমাদের এবার আর মা লক্ষ্মী সরস্বতী হলে চলবে না। সকল মেয়েদের মা কালী, মা চামুণ্ডার রূপ ধরতেই হবে। বহুকাল মুখ বুজে সহ্য করা আর না। জাগ্রত হও সকল নারী, জাতি ধ্বংস করো এই অসুরদের। এটা আমার মনে হলো আজকের দিনের জন্য ভীষণ ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট একটা আর্টিকেল। প্রত্যেকটা মেয়ের এটা জানা উচিত। তবে এটাও বলবো যে এটা একটা আর্টিকেল হিসেবে ভালো লাগলো। সত্যি কি এটা সম্ভব? সত্যি কি প্রত্যেকটা মেয়েকে ছোটোবেলার থেকে এইভাবে মানসিকভাবে গড়ে তোলা হয়? একটা মেয়ে সত্যি আজকে রাস্তায় যদি রাত্রিবেলা একা হাঁটে এবং 3টে বাইক এই আর্টিকেল অনুযায়ী তার সামনে এসে হাজির হয়, তাহলে সত্যি কি একটি মেয়ে পারবে এইভাবে ঘুরে দাঁড়াতে এবং এইভাবে তাদেরকে শায়েস্তা করতে? আমার তো অনেকটাই সন্দেহ আছে এবং আমার মনে হয় না যে মেয়েদের সেইভাবে বাড়িতে তৈরি করা হয়। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা কন্যা সন্তান যখন জন্মায় তাদেরকে কিন্তু সেই মানসিকতা দিয়ে সেইভাবে মানে পুরোপুরি ওয়াকিবহাল করে কিন্তু তাকে বড় করা উচিত। আজকের যা সমাজ হয়ে যাচ্ছে, আগামীকাল আরও হয়তো খারাপ হবে। তাই প্রত্যেকটা কন্যা সন্তান যখন জন্মায় তাকে আতুপুতু করে, তাকে আড়ালে রেখে মানুষ না করে, যেরকমভাবে আজকাল মেয়েদের লেখাপড়া শেখানোর দিকে এগিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে, যে তারা অনেক লেখাপড়া শিখছে, চাকরিতে যাচ্ছে, যে কোনো কাজ তারা করছে, তেমনি শারীরিকভাবেও তারা যেন সেই মানে শক্তপোক্ত হয় যে এই রকম যদি পরিস্থিতিতে তারা পড়ে, তারা যেন সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারে। আর এরকম সিচুয়েশান ক্রিয়েটিভ হবে কেন, এটাও তো একটা মানে চিন্তার ব্যাপার। একটা মেয়ে রাস্তা দিয়ে একা রাত্রিবেলা যদি হেঁটেও যায়, যদি একটা মেয়ে রাত্রিবেলা একটা উবের বা ট্যাক্সি ধরে একা বাড়ি ফেরে কাজ থেকে, কেনই বা এরকম হবে যে সঙ্গে সঙ্গে 3টে ছেলে চলে আসবে, সঙ্গে সঙ্গে 4টে পুরুষ চলে আসবে তাকে অ্যাটাক করবার জন্যে? কেন? যে ছেলে বা পুরুষ আসছে, লোকেরা আসছে, তাদেরও তো বাড়িতে মেয়ে, বউ, বোন, দিদি, মা সবই আছে। তাহলে কেন রাস্তায় অন্য মেয়ের ওপরে হাত দেওয়ার দরকার পড়ছে? এটাই তো আমার একটা বিশাল প্রশ্ন। এটা কি মানসিক অসুস্থতা? কোথা থেকে এত চাহিদা আসছে, কোথা থেকে এত পারভার্সন আসছে? তাদেরও তো বাড়িতে মা, বউ রয়েছে, বোন রয়েছে, নিজের কন্যা সন্তান রয়েছে। তাদের কি একবারও মনে হচ্ছে না যে আমি আজকে যে কাজটা করতে যাচ্ছি সেই সেম কাজটাই যদি অন্য কেউ আমার মেয়ে বা বোন বা আমার স্ত্রীর ওপর করে, তাহলে কি অবস্থাটা হবে? আমি বুঝতে পারছি না যে যারা করছে তারা কি মানসিকতা নিয়ে করছে। তাদেরও তো ঘর আছে, তারাও তো নিশ্চয়ই কোনো একটা ফ্যামিলির থেকে বেরিয়ে আসছে, তাই না? সে যেরকম ফ্যামিলি হোক না কেন, একটা মানুষ পরিবার তো জানোয়ার পরিবার থেকে তো সে আসছে না। একটা মানুষ পরিবার, তার পরিবারের মধ্যেও তার কাকি, মামি, জেঠি, মাসি, বোন, মেয়ে, স্ত্রী, মা, সব রকম মানে
মহিলারাই আছেন। তো সেই জায়গা, সেই ফ্যামিলির থেকে সে বেরিয়ে এসে কী করে এতখানি তার মানসিকতা হচ্ছে যে একটা অন্য অচেনা মেয়ের ওপরে তার চাহিদা এসে যাচ্ছে, এটা রীতিমতো যদি একদম মানে ল করে না দেওয়া হয় যে এই রকম সিচুয়েশান হলেই তার শাস্তি চরম, তাহলে আমার মনে হয় মানে সেরকম না করলে আমার মনে হয় না যেদিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ বা আমাদের রাজ্য, খুব 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 চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার। এবং এই আর্টিকেলটা আমার ভীষণই ভালো লাগলো, কিন্তু এই মানে সঙ্গে সঙ্গেও মনে হলো যে ইনি তো একটা মানে বিরাট পোস্টের মানুষ, বিরাট ব্যক্তিত্ব ওলা ভদ্রমহিলা, এনার জন্যে যে জিনিসটা এতটা ইজি হয়েছিল, সাধারণ সত্যি আমাদের বাড়ির মেয়েদের পক্ষে কি সেটা হবে? হবে না। আমরা কি সেইভাবে বড় হয়েছি? এবং এইভাবে তো আমার মানে কিছু বছর আগেও তো এরকম অবস্থা ছিল না। এখন যেন মনে হচ্ছে জিনিসটা মুড়িমিছড়ি হয়ে গেছে, মানে হাতের মোয়া। একটা মহিলা দেখলেই বা একটা মেয়ে দেখলেই তার লালসা একেবারে মানে বেড়ে যাচ্ছে, হাত তার গায়েতে দিতেই হবে। কেন? তার যদি এতই হাত দেওয়ার দরকার হয়, সে নিজের বাড়ির মধ্যে যে মহিলারা আছে তাদের গায়ে হাত দিয়ে দেখুক না। তাদেরকে আমি সেফ রাখবো, আমি অন্য ফ্যামিলির কোনো মেয়েকে হেনস্থা করব, এটা তো কখনোই ঠিক না। না, এটা এই ল অ্যান্ড অর্ডারটাকে স্ট্রং করা হয়নি বলেই আজকে এইরকম অবস্থা। কি বলবো, রীতিমতো ভয়ের ব্যাপার, রীতিমতো আতঙ্কের ব্যাপার। সত্যি মানে এটা এতটাই চিন্তার মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এক একটা ইনসিডেন্ট যখন নিউজে দেখি মানে গা শিউরে ওঠে, গা শিউরে ওঠে। এটা মানে একটা মেয়ে একটা ছেলে এদিকে সবসময় বলা হচ্ছে ইকুয়াল, সব দিক থেকে ইকুয়াল। একটা মেয়েও এখন প্লেন চালাচ্ছে, একটা মেয়েও এখন ট্রেন চালাচ্ছে, একটা মেয়েও এখন উবের চালাচ্ছে, বাস চালাচ্ছে, সব কিছুই মেয়েরা করছে। মেয়েরা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় বড় পোস্টে রয়েছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সব রকমের মেয়েরা ছেলেদের সঙ্গে পা মিলিয়ে চলতে পারছে। কিন্তু এই জায়গায় তার শরীরটা নিয়ে মানুষের এত কেন চাহিদা? সেখানে সে কেন হেরে যাচ্ছে? কেননা ল অ্যান্ড অর্ডারটা স্ট্রং নয়। ল অ্যান্ড অর্ডারটাই তো প্রোটেক্ট করবে একটা মেয়েকে, তাই না? রাস্তাঘাটে সবসময় তো সম্ভব না প্রত্যেকটা মেয়ের তার বাড়ির লোককে হাত ধরে নিয়ে নিয়ে ঘোরা, এটা সম্ভব না। একটা বয়সের পর তাকে একাই চলাফেরা করতে হয়, অফিস থেকে তাকে একাই বাড়ি ফিরতে হয়, বা কোথাও গেল সেখান থেকে একাই বাড়ি ফিরতে হয়, এটা সম্ভব হয় না। তাহলে বড় হই বা কী লাভ হলো? সবসময় যদি তার পেছনে বাবা, ভাই, স্বামী সবাই যদি পেছনে একটা বডিগার্ড হিসেবে ঘোরাঘুরি করে, তাহলে তার বড় হই বা কী লাভ হলো? তার কি কোনো নিজের স্বাধীনতা নেই? একমাত্র ল অ্যান্ড অর্ডারটাই পারে এই মেয়েদের প্রোটেক্ট করতে। যাই হোক, এই যতই বলবো ততই মানে কম পড়বে, কেননা আমার মানে মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলোর সঙ্গে তোমরা সবাই একমত। তোমাদেরও বাড়িতে মেয়েরা রয়েছে এবং অবশ্যই অবশ্যই খুবই সাবধান, খুব সাবধান, এবং তাদেরকে যতখানি পারবে মানসিকভাবে স্ট্রং করবে এবং চোখ কান খোলা রাখতে বলবে। এছাড়া আর কি বলবো বলো? তারপর তো এখন হয়ে গেছে পুরোটাই লাকের ব্যাপার। এখন একটা মেয়ে মানে বাড়ির থেকে বেরোলে এটা লাখ হয়ে যাচ্ছে যে সে সুস্থ শরীরে আবার বাড়িতে ফিরে আসছে। প্রত্যেকটা দিন যেন একটা গ্যাম্বলিংয়ের মতো হয়ে যাচ্ছে একটা মেয়ের জন্যে, যে আমি আজকে বাড়ি থেকে বেরোলাম, আমি বাবা বাড়িতে ফিরতে পারবো তো জানি না, হয়তো ফিরতে পারবো, হয়তো ফিরতে পারবো না। এটা কি ব্যাপার? তাতেও কারোর কোনো হেলদোল নেই, ওপরওয়ালা যারা আছে মাথায় তাদের কোনো হেলদোল নেই। কি আশ্চর্য, মানে আমি বুঝতেই পারছি না যে
কিভাবে আরও দিন এগোবে, আরও জিনিসটা বাড়বে। আর প্রপার যদি ল অ্যান্ড অর্ডারটা স্ট্রং না হয়, যদি প্রপার শাস্তির ব্যাপার না হয়, তাহলে তো এটা উত্তরোত্তর বাড়তেই থাকবে। কারণ আমি একটা দোষ করে আমি যদি আবার সাধারণ মানুষের মধ্যে মিশে যাই এবং বলতে বেঁধে জীবন কাটাই, তাহলে তো আমার কোনো ভয় থাকবে না, তাই না? আমি দ্বিতীয়বার আবার করব, এবং আমাকে দেখে আরও 5 জন ঠিক সেম কাজটাই করবে, কেননা তারা জানবে ওই লোকটাও তো ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমিও করি, আমিও ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। জানি না, মানে সত্যি মানে এত ভয়াবহ হয়ে গেছে যে কি বলবো এখন। মানে এই যে সামনে পুজো আসছে, কোথায় সিকিউরিটি আছে? মেয়েরা যে বেরোবে ঠাকুর দেখতে বন্ধুরা মিলে, সবাই মিলে, কোথায় সিকিউরিটি আছে? সবসময় আতঙ্কে আতঙ্কে থাকতে হবে, সবসময় চারপাশ তার চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই রাখতে হবে, সেটা সবসময় রাখা উচিত, কিন্তু এটা তো একটা মানে রীতিমতো আতঙ্কের ব্যাপার, যে কে এসে কখন আমার গায়ে হাত দেয়, কে এসে আমায় কখন ধরে। আশ্চর্য কথা। সব কি মানসিক রোগাগ্রস্ত হয়ে গেল নাকি? নাকি অতিরিক্ত আশকারা পেয়ে যাচ্ছে তারা, তাই জন্যে তাদের এত সাহসটা বেড়ে যাচ্ছে? তো আজকের আমার ভিডিওটা এই কথোপকথনের মধ্যে দিয়ে শুরু করেছি এবং এই কথোপকথনের মধ্যে দিয়েই শেষ করছি। এই সবগুলো মানে দেখলে নিউজে এবং এইসব পড়লে, এইসব জানলে সত্যি মানে নর্মাল লাইফ লিড করাটা না ডিফিকাল্ট হয়ে যায়। মনে হয় না, আর ইচ্ছে করে না যে হেসে কোনো ইন্টারাকশান করি বা হেসে কোনো কিছু দেখাই কি সত্যি মানে সেই মন মানসিকতা আর থাকে না। যাই হোক, চলো আজকে এই ছোট্ট একটা ভিডিও চা খেতে খেতেই আমার শুরু এবং চা খেতে খেতেই শেষ। যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি আমার এই যা বললাম সত্যি এটার সঙ্গে একমত হও এবং তোমরা কি চিন্তা করছো, কিভাবে ভাবছো, তোমাদের বাড়িতেও যারা মেয়েরা আছে বা বোনেরা আছে তাদের নিয়ে তোমরা কিভাবে চিন্তা করছো, কিভাবে তাদেরকে তৈরি করছো, কিভাবে তাদের মানসিক স্ট্রেংথ যোগাচ্ছ, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে লাইক করো, শেয়ার করো, অনেক কমেন্ট তো অবশ্যই করবে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। সাবধানে থাকাটাই হচ্ছে সবথেকে জরুরি এখন। শারীরিকভাবে ভালো তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সাবধানে থাকাটা এখনকার দিনে মনে হয় যেন ভীষণ ভীষণ জরুরি। তো সাবধানে থেকো, সাবধানে রেখো বাড়ির সবাইকে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। লাভ ইউ অল।